বিআইজিটির ইম্প্যাক্ট কি সেটা আমরা কিভাবে অ্যাজ আ রিসার্চ অর্গানাইজেশন দ্যাট স্পেশালাইজেস ইন ইম্প্যাক্ট ইভালুয়েশন হাউ শুড উই ডিল উইথ দিস? তো যখন আমাকে বলা হলো যে এখন আমরা একটা অর্গানাইজেশনের ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করব, আমি চিন্তা করছি যে এখন হোয়াট? এখন কি আমরা একটা কাউন্টার ফ্যাকচুয়াল বের করব? বিআইজিডির? আসলে এই রিসার্চ আউটপুটটা কে ইউজ করবে? সো আমাদের রিসার্চ কাজের ইউজার কারা? আমাদের কাজ দিয়ে আমরা we want to improve governance and development outcomes. তো ফার্স্ট এ একটা চ্যালেঞ্জ ছিল যে এটাকে ডিফাইন করা, what does it mean? এবং সেকেন্ড আরেকটা কাজ ছিল যে ওই পাথওয়েজ টা কি, যেটাকে আমরা টিওসি বলছি। কি খবর ফারাহ? কেমন আছো? Yeah, good. আলহামদুলিল্লাহ, doing good. How are you? গুড। আজকে একটা খুব স্পেসিফিক প্রজেক্ট নিয়ে আমি আলাপ করতে চাই তোমার সাথে। মানে এই প্রজেক্টটা আমাদের জন্য খুব স্পেশাল অ্যান্ড অলসো ওয়াজ কোয়াইট কমপ্লিকেটেড। সেটা হলো বিআইডিডির ইমপ্যাক্ট। আমাদের নিজস্ব অর্গানাইজেশনে ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন নিয়ে তোমরা একটা কাজ করেছো। সেটা নিয়ে আজকে আলাপ করতে চাই। আম রিসার্চ এমন একটা জিনিস, মানে রিসার্চ থেকে তো সরাসরি ডাইরেক্টলি ইমপ্যাক্ট হয় না। আম বিভিন্ন প্রজেক্ট অন্য এনজিওদের প্রজেক্ট যেরকম সরাসরি বলতে পারে, আমরা এটা করেছি, এটা করে এই মানুষগুলার এই লাভ হলো। আমাদের রিসার্চের কাজের ইমপ্যাক্ট তো একটু ভেগ এবং লং ড্রন, বলাও মুশকিল হয় কেউ যদি জিজ্ঞেস করে। তো আমরা নিজেরাই we wanted to understand যে আসলে আমাদের কাজের ইমপ্যাক্টটা কি, and also to learn যে যদি ইমপ্যাক্ট না থাকে মানে are we doing the right things? আর কি ধরনের কাজ ইমপ্যাক্টফুল হচ্ছে, কি ধরনের কাজ ইমপ্যাক্টফুল হচ্ছে না, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে গোয়িং ফরওয়ার্ড we have a better sense of আচ্ছা কোনটা আমরা করব, কি কোন দিকে যাব। সো এর জন্যই করা। আরেকটা কারণ অফকোর্স ছিল যে আমাদের এই যে নতুন একটা টিম আমরা করেছি মেলা, মনিটরিং ফর ইভ্যালুয়েশন লার্নিং এন্ড অ্যাডাপ্টেশন, যেটা পার্ট তুমি। এই টিমটা করাই হয়েছে যাতে আমরা একটু অন্যরকম ইভ্যালুয়েশন গুলো করতে পারি। অন্যরকম বলতে আমাদের ইউজুয়ালি বিআইজিতে আমরা অনেক ধরনের প্রজেক্টে ইভ্যালুয়েশন করি এবং ওখানে আমাদের মেইন স্ট্রেংথ হলো আমরা খুব সায়েন্টিফিক, খুবই কাটিং এজ মেথডস ইউজ করে আরসিটিস যেখানে কম্পারেজ কন্ট্রোল থাকবে, ট্রিটমেন্ট থাকবে, এই Right. ধরনের ইভ্যালুয়েশন গুলো করি এবং অন্যদের জন্য করি, বিভিন্ন প্রজেক্টের জন্য করি। কিন্তু এমন অনেক আম জিনিস আছে, প্রজেক্ট আছে যেগুলো মোর কমপ্লিকেটেড। কোনো না কোনো কারণে হয়তো সেসব মেথড ইউজ করা যাচ্ছে না এসব ক্ষেত্রে। তো এই ধরনের কাজগুলো আমরা করতে শিখতে চাই। অ্যান্ড there are methods now. Globally, there are new methods for dealing with complex projects, um, যেগুলো আমরা একটু ইনোভেটিভ ভাবে চিন্তা করলে অন্যভাবে ইভ্যালুয়েশন করা যায়। অন্যভাবে এই যে লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টেশন এর ব্যাপারটা আরো এফেক্টিভলি করা যায়। সো এই জিনিসটা আমরা আসলে শিখতে চাই, আরো ভালোভাবে করতে চাই। সো উই থট যে আমাদের যখন এটা একটা নতুন আইডিয়া আছে যে আমরা এই স্কিল সেটটা গ্রো করব, why not take ourselves as the first case? BIGD is a complex organization. আমরা রিসার্চ করি, আমাদের একাডেমিক প্রোগ্রাম আছে, মাস্টার্স প্রোগ্রাম আছে। আমরা রিসার্চ একটা ম্যান্ডেট, আবার we are part of a university, so আমাদের ক্যাপাসিটি বিল্ডিং is also mandate. আম আমাদের অনেক প্রজেক্ট আসে বিভিন্ন ডোনারের কাছ থেকে, ডোনারদের এজেন্ডা থাকে, আমাদের এজেন্ডা থাকে। সব মিলে it's a relatively complex Right. organization and একেকটা রিসার্চ একেক রকম, একেকটা রিসার্চের stakeholders এক রকম, পার্টনার্স এক রকম। সো we thought this is a fairly complex project, যে আমরা যদি চিন্তা করি যে বিআইজিটির ইমপ্যাক্ট কি, সেটা আমরা কিভাবে অ্যাজ আ রিসার্চ অর্গানাইজেশন দ্যাট স্পেশালাইজেস ইন ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন হাউ শুড উই ডিল উইথ দিস? সো আমরা যখন এই প্রজেক্টটা, এই অ্যাসাইনমেন্টটা তোমাদের টিমকে দিলাম, হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট ফিলিং, রিঅ্যাকশন, অ্যান্ড এটা কিভাবে কনসেপচুয়ালাইজ করলে? That's actually very interesting question, আপা। স্পেশালি আমি আমার ক্যারিয়ারের অর্ধেকটা সময় কাটিয়েছি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করে। একদমই ওই ট্রেডিশনাল ওয়েতে প্রপেনসিটি স্কোর ম্যাচিং করে এক্সপেরিমেন্টাল যেভাবে আমরা প্রোগ্রাম ভার্সেস কন্ট্রোল কম্পেয়ার করে দিই। সো যখন আমাকে বলা হলো যে এখন আমরা একটা অর্গানাইজেশনের ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করব, আমি চিন্তা করছি যে এখন হোয়াট? এখন কি আমরা একটা কাউন্টার ফ্যাকচুয়াল বের করব বিআইজিডির? অ্যান্ড
আচ্ছা, যারা কাউন্টার ফ্যাকচুয়াল কি জানেন না তাদের জন্য একটু এক্সপ্লেইন করছি। সো কাউন্টার ফ্যাকচুয়াল হচ্ছে এমন একটা গ্রুপ, আমরা যখন ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করছি তখন আমরা যে ট্রিটমেন্ট গ্রুপটার সাথে যাকে কম্পেয়ার করছি তাকে আমরা কাউন্টার ফ্যাকচুয়াল গ্রুপ বলছি। কারণ তাদের ২ জনের ক্যারেক্টারিস্টিক্সটা একেবারে সিমিলার হতে হয়। সো দ্যাট উই ক্যান কম্পেয়ার, ওই প্রিসিশনটা আসে। সো আমরা যখন বিআইজিটি ইমপ্যাক্ট নিয়ে আলাপ করছি তখন মনে হলো যে আচ্ছা, এখন কি বিআইজিটির একটা কাউন্টার ফ্যাকচুয়াল গ্রুপ বের করতে আরেকটা হবে? বিআইজিডি কোথায় আরেকটা পাবো? বিআইজিটি বের করতে হবে? এবং অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে ঠিকই, কিন্তু এভরিওয়ান ইজ সো ইউনিক ইন দেয়ার ওন ক্যারেক্টারিস্টিক্স, রাইট? সো এটা তো আসলে প্র্যাকটিক্যালি পসিবল না, এবং ওইভাবে যে আচ্ছা বিআইজিডি ভার্সেস কাউন্টার ফ্যাকচুয়াল এই টাইম পিরিয়ডে ধরে এটা তো আসলে পসিবল না। হুম। এইটা একটা শুরুতেই একটা আনকমফোর্টেবল ফিলিং কাজ করছিল। আচ্ছা, তাহলে এটা কিভাবে করে? এবং সেকেন্ড আরেকটা যেটা চিন্তা করছিলাম যে বিআইজিডি, আমি তো বিআইজিডিতে আছি, ইটস বিন অলমোস্ট 3 ইয়ার্স, এবং এই ৩ বছরেই ইট ফেল্ট লাইক অনেকগুলা কাজ একসাথে। I mean, বিআইজিডির কাজ এত ডাইভার্স। উই ডু রিসার্চ অ্যাক্টিভিটিস, উই অলসো কনভিন রিসার্চেস, অলসো উই ডু লার্নিং ইভেন্টস, তারপর আবার পলিসি লেভেল কিছু আমাদের কাজ আছে, অ্যান্ড অলসো উই হ্যাভ একাডেমিক কোর্সেস। তারপর এত কিছুর বাকেটিং কিভাবে করব? আর তারপর একটা ব্রড লেভেল অফ ইমপ্যাক্ট এ আনবো কিভাবে সবাইকে? সো এই ২ টা জিনিস কিন্তু ১ম এই এক ধাক্কার মতন লাগে যে আচ্ছা, ঠিক আছে, এটা কিভাবে তাহলে করব? সো এবং আমরা যখন আরেকটু এটা নিয়ে রিসার্চ করলাম, যেহেতু আমরা অল্টারনেটিভ মেথডস এ এক্সপার্ট নিজেদেরকে বলছি, ক্লেম করছি। সো এভাবে করতে গিয়ে আমরা দেখলাম যে না, এটা আসলে আমরা করতে পারি ইউজিং থিওরি বেসড ইভ্যালুয়েশন। সো এখন খুব মানে কথাটা খুব আ মনে হচ্ছে যে আচ্ছা, কটমট লাগছে। থিওরি বেসড ইভ্যালুয়েশন আবার কি? কারণ যারা আসলে ইভ্যালুয়েশন করে তারা এক্সপেরিমেন্টাল ইভ্যালুয়েশন এর এই টার্মটার সাথে খুব আ পরিচিত, হুম। অ্যাকাস্টমড। কিন্তু হোয়াট ইস থিওরি বেসড ইভ্যালুয়েশন এখন? এখন থিওরি বেসড ইভ্যালুয়েশনটা হচ্ছে কিছুই না, এটার বেসিস থাকে একটা থিওরি অফ চেঞ্জ। থিওরি অফ চেঞ্জটা আসলে খুব সিম্পল একটা জিনিস। এটা হচ্ছে যে আমরা যখন কোনো ইন্টারভেনশন দেই, লাইক সেই ইন্টারভেনশনটা আমাদের আ আউটপুট পর্যন্ত পৌঁছাতে বা আউটকাম পর্যন্ত পৌঁছাতে যে চেইন অফ পাথটা থাকে সেটাকে এক্সপ্লেইন করা। সো ইটস ভেরি ইজি। ইটস আ লজিক্যাল এক্সপ্লেনেশন অফ why and how our intervention reaches to the desired outcome. সো এটাও যখন আমি বলছি তখন ইট ডাজন্ট সাউন্ড ইজি, আই নো। এটা কি আমাদের ছিল হ্যাঁ, কোথাও? লাইক দি ডেফিনিশন। না, the theory of change আমাদের Yeah, কোথাও ছিল? of course. We have built a theory of change, এবং আগে তো ওইটার ছিল না আমাদের। আগে এটা কখনোই আমাদের ছিল না। হুম। এবং আ হ্যাঁ, নরমালি আমরা যখন মানে আমাদের মাথায় ছিল, কাগজে কলমে ছিল না কোথাও। তাই কি? মাথায়ও যে ছিল আসলে সেটাও আ নট দ্যাট পরিষ্কার না। ক্লিয়ার। হুম। হ্যাঁ, কারণ আমরা আ রিসার্চ অর্গানাইজেশন গুলো আসলে কাজ করে এভাবে যে তারা বিভিন্ন রিসার্চ প্রজেক্টস পায় এবং তারা কাজ করে অ্যান্ড দেন ইটস ক্লোজড, শেষ। হুম, হুম, এইভাবে আসলে মোস্ট অফ দ্য রিসার্চ হুম। অর্গানাইজেশন চলে। কিন্তু এইখানে আমরা চিন্তা করলাম যে আচ্ছা, বিআইজিডি আসলে কি করতে চায়? তাহলে কিভাবে চলে? রাইট? একটু ইজি এক্সাম্পল যদি দেই, যে ধরেন এখন আমার মনে হচ্ছে যে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, এবং আইসক্রিম খেলে আমি চিন্তা করছি যে আচ্ছা, এটাতে I will feel good because I am feeling depressed right now. এটা যদি আমি hypothetically চিন্তা করি, তাহলে এই আইসক্রিম খাওয়াটা is my intervention, and ওইটা ব্রেইনে গিয়ে যে ডোপামিন রিলিজ করবে ওইটা ইজ দি আউটপুট, এন্ড দ্যাট ডোপামিন রিলিজ উইল লিড টু মাই গুড ফিল, হ্যাপিনেস। হ্যাঁ। হ্যাপিনেস। সো এই যে চেইনটা আমি ইজিলি এক্সপ্লেইন করলাম, এইটা হচ্ছে একটা থিওরি অফ চেঞ্জ অফ ইটিং আইসক্রিম। হুম। কিন্তু এখন অর্গানাইজেশনের থিওরি অফ চেঞ্জ কিভাবে হবে? কারণ অর্গানাইজেশন তো আসলে এইভাবে ওয়ার্ক করে না যে এটা করলাম, এটা থেকে এটা হলো, এন্ড তারপরে আওয়ার রিসার্চ আউটপুট শোজ অ্যান এক্সেলেন্ট রেজাল্ট। তো এভাবে তো জিনিসটা আসলে কাজ করে না। তো এই জায়গা থেকে যে যখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা, ঠিক আছে, যে ফাইন, আমাদের কাজ দিয়ে আমরা উই ওয়ান্ট টু ইমপ্রুভ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট আউটকামস। তো ফার্স্ট এ একটা চ্যালেঞ্জ ছিল যে এটাকে ডিফাইন করা, হোয়াট ডাজ ইট মিন? এবং সেকেন্ড আরেকটা কাজ ছিল যে ওই পাথওয়েজটা কি, যেটাকে আমরা টিওসি বলছি, যে আচ্ছা আমরা এত ডাইভার্স TLC মানে থিওরি অফ চেঞ্জ। রাইট, হ্যাঁ। থিওরি অফ চেঞ্জ, রাইট, রাইট। সো এই যে থিওরি অফ চেঞ্জ যেটা আমরা বলছি, যে আমরা একটা লজিক্যাল এক্সপ্লেনেশন বা পাথওয়ে ডিফাইন করছি, যে আমাদের কাজগুলো আসলে এই কাজগুলো করলে আমাদের ইমপ্রুভড গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট একটা এক্সাম্পল দাও, অ্যাচিভ। একটা পাথওয়ে যেটা আমাদের বের হয়েছে। রাইট, রাইট। কিভাবে আমাদের কাজ ইমপ্যাক্ট করে। এই জিনিসটা করতে গিয়ে আমরা দেখলাম যে এটার আসলে এরকম স্ট্রেইট ফরওয়ার্ড কোনো এক্সাম্পল নাই। যেভাবে আইসক্রিমের এক্সাম্পলটা দিলাম, এই জিনিসটা আসলে হুম। রিসার্চ দিয়ে দেওয়া যায় না। কারণ রিসার্চের ইমপ্যাক্ট আসলে খুব লং টার্ম ইমপ্যাক্ট, এবং ইনিশিয়ালি এগুলো খুব ইনভিজিবল থাকে।
কিন্তু আমরা যখন অনেক বছরের accumulative রিসার্চ এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলি and that time we can show যে we have a result. সো থিওরি অফ চেঞ্জ তুমি বললে ফারা যে আমাদের কাজের পারপাস কি এটা আগে বুঝতে হবে। তো পারপাস বুঝতে হলে একটা গবেষণা কাজ, একটা রিসার্চ আসলে প্রথম আমাদের যেটা চিন্তা করতে হয়, অনেক সময় আমরা চিন্তা করি না। আমরা ডোনারদের বা যেই কাজটা দিয়েছে তাদের পারপাস অবজেক্টিভ দেখে রিসার্চ করি। বাট আসলে এই রিসার্চ আউটপুটটা কে ইউজ করবে? সো আমাদের রিসার্চ কাজের ইউজার কারা? রাইট, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আসলে আমাদের রিসার্চের ইউজার অ্যাকচুয়ালি এটাও ডাইভার্স। হুম, আমরা যদি চিন্তা করি যে এখন আমরা আহ, আমাদের যে রিসার্চ কাজগুলো আছে ওগুলাকে যদি আমরা ডিফারেন্ট বাকেটে ফেলি, দেখবো আমরা কিছু প্রোগ্রামেটিক রিসার্চ করি, আবার কিছু পলিসি ওরিয়েন্টেড রিসার্চ। প্রোগ্রামেটিক রিসার্চ মানে কি? প্রোগ্রামেটিক রিসার্চ বলতে বুঝাচ্ছি যে ফর এক্সাম্পল যে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গুলো আছে যারা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট প্রোগ্রামস ইমপ্লিমেন্ট করে, ওরা আসলে জানতে চায় যে ওদের কাজটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, হুম, ওদের হুম, কাজের ইম্প্যাক্টটা কি। হুম, একদম আমাদের ইকোনমিক ক্লাস্টার যেই কাজগুলো করে আর কি, হুম, হুম। অ্যাসেসিং দি ইম্প্যাক্ট, একদম এক্সপেরিমেন্টাল ইভ্যালুয়েশন অফ ডেভেলপমেন্ট ইন্টারভেনশন। রাইট হ্যাঁ, অফ ডেভেলপমেন্টাল হ্যাঁ। ইন্টারভেনশন। তো ওইটা এক ধরনের কাজ, ওটা একেবারেই একটা সেট অফ স্পেসিফিক হুম, স্টেক হোল্ডার আছে। হুম, আবার আরেকটাও এই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আরেকটা সেট অফ রিডার আছে বা ইউজার আছে, যে তারা আসলে জানতে চায় যে এখন যে আমরা প্রোগ্রামটা ডিজাইন করব, নতুন একটা প্রোগ্রাম হাতে নিব, এটা আসলে কিভাবে ডিজাইন করব, রাইট। কি এক্সপ্লোরেটিভ হুম, রিসার্চ করলে আমরা আসলে বুঝতে পারবো যে হ্যাঁ হুম, এইভাবে ডিজাইন করা যায় প্রোগ্রামটা। হুম, হুম। সো ইউ অলরেডি নো যে মেলা আসলে এই দিকটা করে আর কি স্পেশালি। কিন্তু আমাদের যারা রিসার্চার, সিনিয়র রিসার্চার এরা তো অনেক সবাই এস্টাবলিশড একাডেমিক্স। ওনারা রিসার্চ করতে চায় কেন? আলটিমেটলি ওনারা জার্নাল পাবলিকেশন করতে চায়। রাইট। তো ওইটা কি আমাদের ইউজলেস? আমাদের পারপাস এর কথা চিন্তা করলে ওইটা কি আসলে একটা সাইড আউটপুট? এটা আসলে সাইড আউটপুট না, বা এটাও কিন্তু রিসার্চের আমাদের একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন যে উই আর এইবল টু কন্ট্রিবিউট ইন দ্য গ্লোবাল লিটারেচার। দিস ইজ রাইট। আ ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন, কারণ রিসার্চারদের রেকগনিশনটা আসলে ওখান থেকে আসে। তো অনেকটা ওখান থেকে আসে রিসার্চের রেকগনিশন প্লাস রিসার্চটার যে একটা ভ্যালিডেশন লাগে। ভ্যালিডেশন প্লাস এটা তো গ্লোবাল লিটারেচারে কন্ট্রিবিউট করা মানে আমরা নলেজটাকে গ্লোবালি নিচ্ছি রাইট, রাইট। এবং ওখান থেকে ইউজটাও তাহলে আরো অনেক ব্যাপক হচ্ছে। হুম, ইয়া মানে দ্যাটস আমি দ্যাটস আ একটা গুড কাজ পয়েন্ট। যদি ব্র্যাকের একটা প্রোগ্রামের জন্য একটা কাজ করলাম, সেটার ইউজটা ব্র্যাকের প্রোগ্রামটাই করলো। কিন্তু ওটা থেকে আমি যদি একটা জার্নাল পাবলিকেশন করি একটা ইন্টারন্যাশনাল জার্নালে, ওটার রিডারশিপ তো গ্লোবাল। সো দেন যে কেউ গ্লোবালি যারা ওই টপিকটা নিয়ে কাজ করতে চায়, তারা সার্চ করে আমাদের কাজটা দেখতে পাচ্ছে এবং রাইট। সেখান থেকে শিখতে পারছে। সো ওটাও তো একটা বড় দ্যাটস ইউজ অফ দ্য অ্যাকচুয়ালি আ ভেরি রিসার্চ। ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পোর্টেন্ট কন্ট্রিবিউশন। এইখানে আমার এখন একটা কথা না বললেই না মনে হচ্ছে। 2015 এ অভিজিৎ ব্যানার্জি, ডুফ্লো উনারা পভার্টি গ্র্যাজুয়েশন এর উপরে ওনারা তো ইকোনমিক্স এ নোবেল লরেট। রাইট, হ্যাঁ। রাইট। হ্যাঁ, হ্যাঁ। সো উনারা পভার্টি গ্র্যাজুয়েশন এর উপরে একটা আরসিটি করেছেন ৭ টা দেশের কেসেস নিয়ে। এবং ওই কেসগুলোর আসলে ইট ওয়াজ আ ইট ওয়াজ বিল্ড অন প্রিভিয়াস ওয়ার্কস অফ ব্র্যাকেট যে ব্র্যাকেট যে আল্ট্রা পভার্টি গ্র্যাজুয়েশন প্রোগ্রাম আছে সেইটার হুম। উপর, এবং সেইখানে আ আপনার বলেন আমাদের রিসার্চ ডিরেক্টর মুন্সি সুলাইমান ভাই এবং আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান মতিন ভাই, উনাদের প্রচুর কাজ রয়েছে এবং ওই পেপারটায় কিন্তু এই কাজগুলোর রেফারেন্স আছে। অ্যান্ড হুম। বিকজ অফ দ্যাট পেপার উনি কিন্তু ওই পেপারের কন্ট্রিবিউশনের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। আ অভিজিৎ ব্যানার্জি অ্যান্ড উই এস্থার লাইক টু ডুফ্লো। থিংক সো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আরসিটি আসলে randomized control trial যেটা রাইট। আসলে বাংলাদেশ মানে গ্লোবালি যখন এটা নতুন আইডিয়া ছিল, হুম, যখন আমরা ১ম করি একদম ফার্স্ট বাংলাদেশে একটা শুরু হলো আমরা বড় আকারে এবং we were not even sure যে কিভাবে করতে হয়। আমরা we took the idea and we did ব্র্যাকের রিসার্চ ডিভিশন থেকে। আম সো যেহেতু ওটা সায়েন্টিফিক্যালি খুব সাউন্ড একটা আমাদের মেথড ছিল, I think ওই কাজগুলা থেকে অনেক গ্লোবাল লিটারেচার জেনারেট হয়েছে। অনেকে এগুলার রেফারেন্স দিয়ে হুম, আরো কাজ করেছেন। আম এবং ওগুলা এখনো ইউজ হয়। এবং আল্ট্রাপোর গ্র্যাজুয়েশন নিয়েই তো তোমাদের একটা কেস স্টাডি ছিল। রাইট, কিন্তু রাইট। তার আগে জিজ্ঞেস করি কেস স্টাডি কেন করলে? আচ্ছা, ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন এর জন্য। অলরাইট। এইটা একটা
খুব ইন্টারেস্টিং ব্যাপার। কারণ এই যে একটু আগে আমি বলছিলাম যে আসলে আমরা কিভাবে করব জিনিসটা। যে আচ্ছা আমরা থিওরি বেসড ইভ্যালুয়েশন অ্যাপ্রোচ নিব। ওকে। এটা আমরা ভেবেছি। এখন এই মেথডটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব। সো থিওরি বেসড ইভ্যালুয়েশন আবার অনেক মেথডস আছে। লাইক আউটকাম হারভেস্টিং আছে, প্রসেস ট্র্যাকিং আছে, কন্ট্রিবিউশন অ্যানালাইসিস আছে। সো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা কন্ট্রিবিউশন অ্যানালাইসিস করব। কেন করব? বিকজ উই ওয়ান্ট টু সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে এই যে আ আমরা যত ইমপ্যাক্ট চিন্তা করছি, আচ্ছা বেটার গভর্নেন্স আ তারপর ডেভেলপমেন্ট আউটকামস এখানে আমাদের কন্ট্রিবিউশনটা কোথায়? হুম, we also know that এই যে টার্ম গুলো আমরা বলছি যে আ আমাদের রিসার্চটা ইউটিলাইজড হবে প্রোগ্রাম ডিজাইনে, আমাদের রিসার্চ নিয়ে পলিসি লেভেলে কথাবার্তা হবে। এটা শুধু আসলে আমাদের রিসার্চটা খুব ভালো একটা কাজ এটার জন্য হয় না। যেটা আপনি একটু আগেও হুম, বলছিলেন যে হুম, মাল্টিপল ফ্যাক্টর আসলে এটার মধ্যে ইম্পোর্টেন্ট। হুম, ইট প্লেজ আ গ্রেট রোল। হ্যাঁ। হুম? তো ওই সো আমরা বলতে পারি না যে আমার রিসার্চ এর জন্য এই চেঞ্জটা হয়েছে। হুম, আমরা বলতে পারি আমরা হয়তো কন্ট্রিবিউট করেছি একটু হুম, টু দ্য প্রসেস অফ দ্য চেঞ্জ। আম শুধু একটা রিসার্চ দিয়ে কখনো কোনো ডিসিশন বা পলিসি এক্সাক্টলি চেঞ্জ বা নতুন প্রোগ্রাম ডিজাইন হয় না আসলে। রাইট। হ্যাঁ। সো এই কারণেই কিন্তু কন্ট্রিবিউশন এনালাইসিস করা। We want to see our contribution. We want to understand our contribution in that হুম, big process এ। হুম, হুম, তো এই জন্যই কন্ট্রিবিউশন অ্যানালাইসিসটা আমাদের করা। সো আম কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন যে আমরা আসলে কেন কেস গুলো নিলাম। সো আসলে কন্ট্রিবিউশন অ্যানালাইসিস এর একটা আ বেসিক হলো যে থিওরি অফ চেঞ্জ ডেভেলপ করা এবং এটার পরে আমরা চিন্তা করলাম আচ্ছা তাহলে আমাদের ইউনিট অফ অ্যানালিসিস কি হবে? তো ওটা করতে গিয়ে দেখলাম আচ্ছা লিটারেচারের সাথেও যায় খুব এটা ভালো মতো যে why don't we select some cases and uh, see those cases and see that whether it has an impact on program design or on policy discourse and discuss those cases as examples. হুম, হুম। এই এক্সাম্পল গুলো থ্রুতে we will claim the contribution of our work. এটা হচ্ছে আমাদের আইডিয়া ছিল of contribution analysis আছে। সো এর জন্য এই কেস গুলো নেয়া। কিন্তু তোমরা তো বিভিন্ন কেস নিয়েছো। আমাদের থিওরি অফ চেঞ্জ যেটা বানানো হলো সেখানে আমাদের বিভিন্ন পাথওয়েজ আমরা আইডেন্টিফাই করেছিলাম। আমাদের ডিসকাশনের সময় যে একেকটা রিসার্চ একেকভাবে ইমপ্যাক্ট ফেলে। রাইট, হুম? একটা রিসার্চ হয়তো সরাসরি প্রোগ্রামের কাছে নিয়েছি, তারা এটা ডিসকাস করে চেঞ্জ করেছে। একটা রিসার্চ হয়তো আমরা একটা কনফারেন্সে প্রেজেন্ট করেছি, সেখান থেকে হয়তো অন্য পাথওয়েতে আরেকটা রিসার্চ হয়তো আমাদের কোনো আ অন্য পার্টনার আছে যারা অ্যাডভোকেসি করে হুম, বা মুভমেন্ট যারা লিড করে তাদের কাছে নিয়েছি এবং তারা সেটা ব্যবহার করে হয়তো তাদের কোনো এজেন্ডাতে ব্যবহার করেছে। সো অনেকগুলো পাথওয়ে দিয়ে আমাদের রিসার্চের ইমপ্যাক্ট হয়। রাইট। তো তোমরা যে কেসগুলো নিয়েছো প্রত্যেকটা কি একই রকম পাথওয়ে ছিল না ভিন্ন, ভিন্ন পাথওয়ের ইমপ্যাক্ট তোমরা দেখতে পেয়েছো? রাইট। আমরা আসলে কেস গুলো সিলেক্ট ইনিশিয়াল আমাদের এই আইডিয়াটা ছিল যে আচ্ছা আমরা যখন কেস গুলো সিলেক্ট করব আমরা এমনভাবে সিলেক্ট করব যাতে we can explain all the pathways আচ্ছা, যেটা ওকে। লিটারেচারে হুম, আমরা পেয়েছি। হুম? অ্যান্ড অলসো আমরা চিন্তা করেছিলাম আচ্ছা রিসার্চে যেহেতু এখনো ওয়ান শট ইমপ্যাক্ট আসলে দেখানো সম্ভব না। সো লং টার্ম ধরে রিসার্চ করলে সেইটার একটা ইমপ্যাক্ট we can show আসলে। তো যেটা একটু আগেও বলছিলাম যে আ উম আমাদের কিছু লং টার্ম কাজ আছে যেরকম আল্ট্রা পোর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের উপর যে আমরা আরসিটি গুলো করি বা অন্য অনেক যে কোয়ালিটেটিভ রিসার্চও এখন আমরা করছি আরবান আল্ট্রা পোর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম নিয়ে। সেইগুলো একটু দেখব। এট দ্য সেম টাইম একটা তো প্রোগ্রামকে ইনফর্ম করার জন্য আমরা এই ধরনের কাজগুলো করি। ফর এক্সাম্পল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সো এই ব্র্যাকেট যেটা ব্র্যাকেট স্কিল ব্র্যাকেট যেটা স্কিল প্রোগ্রাম। হ্যাঁ, ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাদের সাথেও আমাদের অনেকদিন ধরে কাজ। রাইট। হ্যাঁ, তাদের সাথেও হ্যাঁ, লম্বা সময় ধরে ইটস বিন 10-12 ইয়ার্স। হুম? হুম, আ তো আমরা চিন্তা করছিলাম যে এই ধরনের কিছু কেস নিব। অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা পলিসি ডিসকোর্স কন্ট্রিবিউট করার জন্য আমাদের কিছু রিসার্চ হয়। ফর এক্সাম্পল স্টেট অফ গভর্নেন্স আমরা বহু বছর ধরে করছি। হুম, সিন্স 2006 হুম, আর আরবান ইউপিজি না আল্ট্রা পোর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের তো আমরা রিসার্চ করছি 2002 থেকে। সো হুম, এই ২ টো
দুইটা একদম ভিন্ন। স্টেট অফ গভর্নেন্স রাইট। হলো মোর আমাদের ন্যাশনাল লেভেলে একটা হুম, ন্যাশনাল ডিবেট এন্ড ডিসকোর্স ইমপ্যাক্ট করার জন্য হুম, একটা এক ধরনের রাইট। কাজ। আর আরেকটা যেটা বলছো আল্ট্রা পাওয়ার গ্র্যাজুয়েশন অথবা স্কিলস ডেভেলপমেন্ট অনেকটাই ব্র্যাক কেন্দ্রিক কাজ যেহেতু ব্র্যাকের প্রোগ্রাম। রাইট। সো আমরা আ একটা তো ছিল যে টু ব্রিং দোজ কেসেস দ্যাট আর ডাইভার্স ইন নেচার। সো হুম, এখানে আমরা ২ টা পেয়ে গেলাম যে হুম, একটা নিলাম স্টেট অফ গভর্নেন্স যেটা আসলে পলিসি ডিসকোর্স এ কন্ট্রিবিউট করার জন্য হুম, হুম, করছি। আর ইউপিজি যেটা আল্ট্রা পোর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম যেটা আসলে প্রোগ্রামকে ইনফর্ম করার জন্য করছি। সো এই ২ টা পাথওয়ে যাতে আমরা এক্সপ্লেইন করতে পারি। সো এইজন্য আমরা এই ধরনের আরো কিছু কেস নিয়েছি। কিন্তু এগুলো হচ্ছে এক্সাম্পলারি কেস ছিল। হুম, বিকজ উই হ্যাভ বিন ডুইং দিস ফর আ ভেরি লং টাইম। সো রাইট। ইমপ্যাক্ট টা হয়তো এখন একটু আমরা ভিজিবলি দেখতে পারি। দেখতে। সো ফারাহ, তুমি তো খুব সহজে বললা থিওরি অফ চেঞ্জ বানানো হলো বিআইজিডির জন্য। কিন্তু থিওরি অফ চেঞ্জটা বানানো কি খুব সহজ ছিল? মানে কিভাবে বানালে এটা? আপা নাও when I look back আমার মনে হয় যে ওই মেস থেকে যে একটা ক্রিয়েট করে এরকম এত ধরনের অ্যাক্টিভিটি গুলো ডিফারেন্ট পাথওয়েজ অ্যান্ড দেন টু কাম আপ উইথ অ্যান আউটপুট তারপরে ইমপ্যাক্ট এইটা ইট ওয়াজ আ হিউজ টাস্ক। এবং এটা আসলে ইনিশিয়ালি তো ওই যে আমরা শুরু করেছিলাম যে আচ্ছা ঠিক আছে আ ওকে লিটারেচার কিছু পড়লাম ফাইন। এইভাবে কন্ট্রিবিউশন এনালাইসিস করে তো ওয়েবসাইটে কাজগুলো অ্যাক্টিভিটি গুলো দেখে একটা বানালাম ফার্স্ট এ। তো ওইটা ওই যে আমাদের যে উইকলি একটা আ উম আ গবেষণার খোঁজ খবর যে ইয়ে হয় একটা সেমিনার বিআইজিডিতে হয়। ইন হাউস বিআইজিডির সেমিনার। হ্যাঁ, ইন হ্যাঁ। হাউস সেমিনার হয় ওটাতে প্রেজেন্ট করলাম। তো ওখানে আমাদের ইমরান ভাই ছিলেন আরকি। তো উনি তো একদম কাটাছেঁড়া করে দিলেন আরকি। যে আ হয় নাই। হয় নাই আরকি। হয় নাই যে কি এই কাজগুলা করলেই আমাদের কি প্রোগ্রাম ডিজাইন হয়ে যাবে বা পরে আপনার সাথেও বসছিলাম আ উম আপনারা একজন আরেকজনের সাথে ইন্টারেক্ট না করেও সেইম অবজারভেশন। তো তখন বুঝলাম আসলে আমার আরো আমাদের টিমের আরো ডিপলি চিন্তা করতে হবে যে আসলে রিয়াল ফ্যাক্টরস গুলো কি, কি? Why our research leads to uh, the output that we think it should be reaching. সো ওটা চিন্তা করতে গিয়ে আসলে আমরা আম ওই যে যেটা বললাম যে আ বিআইজিডি 2013 থেকে শুরু হলেও এটার লেগাসি তো আসলে আরো অনেক পুরনো। যে একদম আর্লি 2000 থেকে যারা কাজ করছেন সবার সাথে আমরা ওই কেসেস গুলো নিয়ে বসেছি আসলে। তো থিওরি অফ চেঞ্জটা একদম ফাইনাল রেডি করতে কতদিন লাগলো? টু বি অনেস্ট এটা আ এই তো আমরা অ্যাজ উই ডেভেলপ দ্য কেসেস তখনও চেঞ্জেস এসছে। সো এখনো ওয়ার্ক ইন প্রোগ্রেস। এখন ওয়ার্ক ইন প্রগ্রেস বলা যায় না। এখন অলমোস্ট শেষ। বাট এখনো যদি কিছু চেঞ্জেস আসে I will হতেই not be পারে। হ্যাঁ, surprised. হতেই পারে। আচ্ছা, মানে এটা তো একটা ইটারেটিভ প্রসেস আসলে। যে থিওরি অফ চেঞ্জ আমরা যত চিন্তা করব ততটা রিফাইন হবে। থিওরি অফ চেঞ্জ এ তো আমাদের অনেকগুলো আলাপ হয়েছিল যে আমাদের একাডেমিক প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম করে কি হয়? আমাদের বিভিন্ন ট্রেনিং আছে ওগুলা করে কি হয়? কেন করি? রিসার্চ তো আছেই। লং টার্ম রিসার্চ করে কি হয়? ছোট, ছোট রিসার্চ করে তো অনেকগুলো জিনিস ছিল রাইট। থিওরি অফ চেঞ্জ এ। সবকিছুর ইমপ্যাক্ট কি আমরা দেখতে পেরেছি? না এটাই আ আমাদের একটা টেক অ্যাওয়ে যে আসলে রিসার্চ এর ইমপ্যাক্ট দেখার জন্য একটা লং টার্ম পিরিয়ড লাগে আসলে। আর শর্ট টার্মে আমরা যে রিসার্চ গুলা করি, সেগুলার ইমপ্যাক্ট থাকলেও এটার ভিজিবিলিটি এক্সপ্লেইন করা ইস নট দ্যাট ইজি। আসলে যেটা বলছিলাম যে অনেক ধরনের ফ্যাক্টর এখানে প্লে করে। তো আমি এখন একটু ওই ফ্যাক্টর গুলোর দিকে ফোকাস করতে চাই। ফর এক্সাম্পল আমাদের তো আ ৩ টা আমাদের আউটপুট ডোমেইন ছিল। যে আমরা চিন্তা করেছিলাম আমাদের কাজগুলো কি হবে? প্রোগ্রাম ডিজাইন কে ডেভেলপ করবে। আ তারপর পলিসি করতে সাহায্য হুম। করবে। করতে আমরা সাহায্য করি করবে। না। হ্যাঁ, রাইট, রিসার্চ রাইট। থেকে হ্যাঁ, প্রোগ্রাম ডিজাইন এ অ্যান্ড কন্ট্রিবিউট করবে। রাইট। অলসো পলিসি ডিসকোর্স এ কন্ট্রিবিউট করবে এবং আমাদের ক্যাপাসিটি স্ট্রেংথেনিং করব আমরা একাডেমিক কোর্সেস অ্যান্ড আমাদের যে আ প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম গুলো আছে YRF অ্যান্ড অল। তো আসলে যে আমাদের এই অ্যাক্টিভিটি গুলো কিন্তু সাথেই আ ওই ইমপ্যাক্ট এ ওই আউটপুট এ পৌঁছায় না বা ওই আউটকাম এ পৌঁছায় হুম, না। যেই চেইন এর একটা কথা বলছিলাম আমরা অনেকক্ষণ ধরে। এখন ওই চেইনটাকে এস্টাবলিশ করতে লাগে এবং ওই চেইন এ আসলে অনেক ধরনের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টর লাগে। ফর এক্সাম্পল আমরা যদি আল্ট্রাপোর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের এক্সাম্পলটা নেই, যে এই যে আ আমাদের রিসার্চ ইনসাইটস গুলো যে প্রোগ্রামে এমবেড হয়েছে, এইটা ঠিক
এই জন্য না যে রিসার্চ ওয়াজ সো ইন্টারেস্টিং অ্যান্ড এটা একদম ওয়াও ফ্যাক্টর, আচ্ছা আজকেই আমরা এটাকে ইনক্লুড করে প্রোগ্রাম ডিজাইন একটু হুম। বেটার করে ফেলি। এটার পেছনে আসলে অনেকগুলো কারণ ছিল, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। এক্সটার্নাল যে কারণগুলো ছিল আমরা দেখলাম যে একটা হচ্ছে ডোনার প্রায়োরিটি ছিল। এই প্রোগ্রামের একটা মেজর কন্ডিশন ছিল যে শুরু থেকেই 10% ফান্ড আসলে লার্নিং এমবেডেড রিসার্চ এ রাখা রিসার্চ এ হয়েছিল। ডেডিকেটেড টাকা ডেডিকেটেড ছিল আমাদের। রাইট, হ্যাঁ, রাইট, যার রাইট। জন্য আমরা কাজ করতে পেরেছি। হ্যাঁ। এক্সাক্টলি। সো ওই ডোনারের ওই প্রায়োরিটিতে ছিল। হুম। এন্ড এট দ্য সেম টাইম অনেক সময় দেখা যায় কি ডোনারের প্রায়োরিটি থাকলেও প্রোগ্রাম পিপল আর রিসার্চ পিপল দের মধ্যে একটা কাইন্ড অফ ইনভিজিবল ক্ল্যাশ থাকে। প্রোগ্রাম পিপলরা মনে করে রিসার্চটা একদমই রিয়েলিটি ড্রিভেন না। ও যে যারা ইমপ্লিমেন্ট করে তারাই মাঠে কাজ করে। সো দে নো হোয়াট ইস গোইং অন, হুম। হুইচ ইস ট্রু, অ্যাকচুয়ালি ট্রু। হুম। কিন্তু প্রোগ্রাম পিপলরা আসলে টু থিংক অ্যান্ড রিফ্লেক্ট অন দেয়ার অ্যাক্টিভিটিস, ওদের এত ব্যস্ততার মধ্যে আসলে এই কাজটা করাটা ওদের জন্য একটু চ্যালেঞ্জিং। হুম। সো রিসার্চ পিপলরা আসলে সেই ওদের সেই থিংকিং এর কাজটা, ওই রিফ্লেকশন এর কাজটা করতে সাহায্য করে। সো এইখানে যেটা ছিল যে প্রোগ্রাম আর রিসার্চ যে দুটো টিম, এই টিমের মধ্যে ডায়নামিক্স ওয়াজ এক্সিলেন্ট। এবং আমরা যখন এটা আমাদের রিসার্চ ডিরেক্টর মুন্সি সুলাইমান ভাইয়ের সাথে কথা বললাম বা আপনাদের সাথে কথা বললাম, আপনার সাথে যে ব্যাক দেন যে রিসার্চ এন্ড ইভ্যালুয়েশন ডিভিশন ছিল ব্র্যাকের, সেইখান থেকেই তো আসলে এই কাজগুলো করা। আচ্ছা, তোমরা এই তথ্যগুলো পেলে কোথা থেকে? এক জায়গায় কোথাও কি ছিল এসব ইনফরমেশন যে কিভাবে এই প্রোগ্রামের রিসার্চ ইনকর্পোরেটেড হয়েছে? না আপা, এগুলো আমরা কোথাও তো ডকুমেন্টেড থাকে না। এই না বলা কথাগুলোই আমরা আসলে আপনাদের সাথে ইন্টারভিউ করে আ বের করেছি। যারা ওই সময় থেকে ইউপিজির কাজের সাথে একেবারেই ডিপলি ইনভলভড ছিল। আ আপনাদের দুজনের কথা তো বললামই। তারপরে ইমরান ভাই ছিলেন, তারপরে আমাদের আতিয়া আপা ছিলেন, শায়লা আপা ছিলেন। উনারা এখনো এখানে কাজ করছে ইন আদার হুম। ক্লাস্টার্স। তো ওই যে উনারাও were very interested to share their stories, কারণ ওইটাই was kind of তাদের ক্যারিয়ারের একটা ইম্পোর্টেন্ট পার্ট হুম। ছিল। সো এই প্রোগ্রাম আর রিসার্চ এই ২ টা মানে একসাথে হাত ধরে কাজ করা এটা রাইট, ইম্পোর্টেন্ট। কারণ রিসার্চ এর কথা যদি প্রোগ্রাম না পাত্তা দেয় তাহলে তো রিসার্চ করে লাভ নাই। রাইট, রাইট। আবার রিসার্চাররাও যদি প্রোগ্রামারদের কনটেক্সট এবং তাদের নলেজটা ইউজ না করে। না আসলে যেটা বললে সেটা ইটস ট্রু। যারা প্রোগ্রাম রান করে তারাই কিন্তু সবচেয়ে ভালো ডেইলি জিনিসগুলো দেখে এবং বুঝে। তাদের কাছ থেকেও নলেজটা নেয়া সেটাও ইম্পোর্টেন্ট। সো ওই একসাথে কাজ করা। এখন সেটা হয়তো সবসময় আমাদের সব রিসার্চের পক্ষে রাইট, অন্যান্য অর্গানাইজেশন এর সাথে যখন কাজ করি সবসময় সম্ভব হয় না। সম্ভব হয় না। এটা একটা একটা মানে বড় enabling ফ্যাক্টর ছিল। এক্সাক্টলি আপা। অ্যান্ড অলসো ওই আ একটা সময়ের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক এনভায়রনমেন্ট ও আসলে একটা রিসার্চকে বা একটা প্রোগ্রামকে খুব ইমপ্যাক্ট ফেলে। যেরকম আমরা যখন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ইভ্যালুয়েশনটা করেছিলাম, ওখানে কিন্তু এরকম অনেক আমরা রেকমেন্ডেশন দিয়েছি যেটা প্রোগ্রাম আসলে নিতে পারে। কিন্তু পরে দেখা গেল যে এগুলো আসলে ফাইনালি যে বিশ্বের যে বর্তমান অবস্থা, যে সব জায়গায় তো এখন আম ফান্ড কাটিং বা এই হুম, জিনিসগুলো হুম, হচ্ছে। হুম। তো এটা আসলে আ ফান্ড ছাড়া একসময় সাস্টেইন করবে না আরকি। সো এইজন্য অনেক রিকমেন্ডেশন আসলে নেওয়া হয় নাই। ডিউ টু পলিটিক্যাল অ্যান্ড other factors. So ইকোনমিক it's not just রিজনস। that the program এর মানুষ রিসার্চটাকে পাত্তা দিল না। হুম, হুম। তাদেরও কিছু তাদেরও কনস্ট্রেইন লিমিটেশন। থাকে। রাইট, রাইট, রাইট। আচ্ছা, এই স্টেট অফ গভর্নেন্স যেটা আমাদের কাজ, আ সেখানে সেটা তো একদম ডিফারেন্ট কাজ। সেটা একটা ন্যাশনাল লেভেল, পলিসি লেভেল আমরা গভর্নেন্স এন্ড পলিটিক্স নিয়ে বিভিন্ন থিমে কাজ করে আসছি বহুদিন ধরে। সেখানে আসলে enabling factors কি? এইটা হচ্ছে আমার খুব ইন্টারেস্টিং একটা, আমার নিজের জন্য খুব ইন্টারেস্টিং একটা কাজ ছিল। কারণ আমি প্রোগ্রামে একবার এক ধরনের enabling factors পেয়েছি। এবং যখন আমি পলিসি ওরিয়েন্টেড রিসার্চ দেখলাম তখন আসলে এই পাথওয়েটা আরো কমপ্লেক্স। হুম, আ খুব ইন্টারেস্টিংলি আমরা স্টেট অফ গভর্নেন্স কিন্তু অনেক বছর ধরে করছি। রাইট? ইটস বিন অলরেডি ১১ টা এডিশন বের হুম, হয়ে গেছে হুম। অ্যান্ড we have been doing this since 2006 মনে হয়। সো এতগুলো এবং বছর ধরে আমরা করছি এবং লাস্টে 2025 এ আমাদের আর লেটেস্ট এডিশনটা বের হলো। তো এতগুলো বছরের মধ্যে কিন্তু এইবার 2025 এর যে এসওজি এর এডিশনটা, ইট অ্যাট্রাক্টেড আ লট অফ পিপল। হুম।
এবং এটার কারণটা যখন আমরা একটু চিন্তা করলাম যে কেন, অফকোর্স এটা এত ডিফিকাল্টও ছিল না। কারণ আমরা অনেক বছর একটা পলিটিক্যালি রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট এ ছিলাম। যেখানে আসলে এই গভর্নেন্স নিয়ে রিসার্চ করা, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে রিসার্চ করা না করা অলমোস্ট সেইম ছিল। কিন্তু এখন বিশেষ করে আ আমাদের ইলেকশনের আগের যে পিরিয়ডটা ছিল, ওইখানে কিন্তু ২ টা জিনিস ছিল। একটা তো পলিটিক্যালি ওপেন একটা এনভায়রনমেন্ট ছিল যেখানে পিপল ওয়ার এবল সবাই টু কথা টক। বলছিল এবং রাইট, সবাই কথা শুনছিল। রাইট। একটা ছিল। হ্যাঁ, অ্যান্ড অলসো ওই সময়ে পাবলিক কিউরিওসিটি ছিল রাইট, অন দিস টপিক। রাইট। যে পিপল ওয়ান্টেড টু নো আচ্ছা আ কোন পার্টির এখন কি অবস্থা? কে বেশি ভোট পাবে? কেন পাবে? হুম। বা এই কিউরিওসিটিটা খুব ছিল। এজন্য শুধু যে বিআইজিডি কাজ করেছে তা না। বিআইজিডির একটা ভালো দিক ছিল যে যখন এটা নিয়ে কেউ কাজ করছিল না, তখন বিআইজিডি স্টার্টেড ১ম ইট। দিকে পোল ১ম গুলো আমরা দিকে। করেছি। হ্যাঁ। হ্যাঁ, পোল না মানে পারসেপশন সার্ভে যেগুলো। সার্ভে হ্যাঁ, সার্ভে হ্যাঁ, যেগুলো পারসেপশন সার্ভে এবং তারপরে অনেক ইন্ডিকেটর বেসড ও কাজ করা হয়েছে টু হুম, অ্যাসেস দি পারফরম্যান্স অফ হুম। গভর্নেন্স আসলে। সো অ্যাকচুয়ালি সময়ের দাবি। হুম, সময়ের দাবি থাকতে হবে। রাইট। একটা রিসার্চ করলাম এবং সেটা যদি সেই সময়ের জন্য রেলেভেন্ট না হয়, মানুষ যদি এটা ইন্টারেস্টেড না থাকে এই টপিকে তাহলে ওটার ট্রাকশন একটু কম হয়। বিআইজিডি যে শুধু টাইম রেলেভেন্ট রিসার্চ করে এমন কিন্তু না। যেরকম আমরা সেনসিটিভ কাজও করি। আমাদের একটা এবার কেস স্টাডি করলাম বিআইজিডি ইমপ্যাক্ট এর জন্য কাউন্টারিং ব্যাকল্যাশ যে আমাদের রিসার্চ প্রজেক্টটা। এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা প্রজেক্ট ছিল। এটা হলো জেন্ডার রিলেটেড ব্যাকল্যাশ। রাইট, রাইট। এটা সেটার উপর আমাদের রাইট। এখানে কয়েকটা কম্পোনেন্ট ছিল। অনলাইন জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে আমরা কথা বলেছি। আমরা হিন্দু ফ্যামিলি ল রিফর্ম নিয়ে কথা বলেছি। আমরা ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন ল নিয়ে কথা বলেছি। তো এগুলো আমরা এগুলো নিয়ে তো আমরা কোয়ালিটেটিভ একটা রিসার্চ করেছিলাম অন দ্য রিফর্ম চ্যালেঞ্জেস। এট দ্য সেম টাইম আমরা রিসার্চ এগুলোর আসলে রিসার্চ করে বসে থাকলে আসলে শুধু লাভ হয় না। এগুলো নিয়ে we need to generate discussion এবং এই জিনিসটা আসলে আমরা খুব ভালোভাবে এই জায়গাটায় করতে পেরেছি যে আমরা এই কিছু প্রজেক্টে। রাইট, হ্যাঁ। জি, জি। এই প্রজেক্টে আমরা অনেকগুলো রিফ্লেকশন ওয়ার্কশপ করেছি যেখানে আমাদের আ লয়ার্স রা এসেছিল, অ্যাডভোকেটস রা এসেছিল অ্যান্ড তারপর ডিফারেন্ট সিভিল সোসাইটি হুম। মেম্বার্স রা এসেছিল। তো উনারা এসে আমাদের যে আ আলোচনাটা হয়েছিল ওটা আসলে আমাদের রিসার্চ নিয়ে আলোচনার সাথে, সাথে তাদের এক্সপেরিয়েন্স টাও দে শেয়ারড ইট। তো ওই যে একটা সিভিক স্পেস যে একটা সেনসিটিভ টপিক এ মন খুলে কথা বলা, ওপেন একটা ডিসকাশন হওয়া দ্যাট অ্যাকচুয়ালি এবং তাদের এক্সপেরিয়েন্স থেকেও আমাদের রিসার্চটাকে ইনফর্ম স্ট্রেংথেন করা। করা রাইট, হ্যাঁ। রাইট, রাইট। রিসার্চ কাজটাও ওখানে শেষ হয়ে যায় না যে আমি রিসার্চ করেছি সেটা বলে দিলাম। হুম, তারপরে হুম। আপনারা যা করার করেন এটা নিয়ে। কিন্তু রাইট, তাদেরও যে লিভড এক্সপেরিয়েন্স আছে সেগুলাও এবং তাদের বিভিন্ন সেক্টরের পার্সপেক্টিভ সেগুলা নিয়েও আবার রিফ্লেক্ট করা তাহলে আমার রিসার্চটা আরেকটু স্ট্রেংথেন কিভাবে স্ট্রেংথেন করা যায়। রাইট, রাইট। তো এই পার্টটাও খুব ইন্টারেস্টিং ছিল যে হ্যাঁ, আমরা তো আ ডিফারেন্ট ফ্যাক্টরস নিয়ে এতক্ষণ আলাপ করলাম যে এনেবলিং ফ্যাক্টরস যে টাইম রেলেভেন্ট হতে হবে একটা জিনিস। তারপর পাবলিক কিউরিওসিটি থাকতে হবে। ওইটা আ কমিউনিকেশনটা এমনভাবে হতে হবে সো দ্যাট ইট অ্যাট্রাক্ট পিপল মানুষ জানে। কিন্তু এট দ্য সেম টাইম একটা রিসার্চ এ এনেবলিং ফ্যাক্টর গুলো থাকবে না বলেই যে আমরা রিসার্চ করি না সেটাও আবার মোরাল গ্রাউন্ড থেকে ঠিক একেকটা না। রিসার্চের রাইট। পাথওয়েটা আসলে হুম, আমাদের হুম। আগেই চিন্তা করতে হয় রাইট। তাহলে। অ্যান্ড আমার অলসো কাছে মানে এই পুরা ডিসকাশনে এই আমার মাথার মধ্যে এটাই এখন আমার মনে হচ্ছে এটা লার্নিং। প্রত্যেকটা রিসার্চ আসলে আমাদের চিন্তা করতে হবে এটার পাথওয়ে কি? কিভাবে আমি এটা ইমপ্যাক্ট নিবো? এবং সেভাবে রিসার্চ করার সময়েই সেভাবে এনগেজ করা। রাইট, মানে কার সাথে যেতে হবে, কোন স্টেক হোল্ডার আম এবং কোন মোডালিটিতে গেলে রাইট। আমার রিসার্চটা ইমপ্যাক্টফুল হবে। রাইট, এক্সাক্টলি। যেরকম আপনি আমরা যদি অন্য রিসার্চ গুলোর কথা চিন্তা করি, ফর এক্সাম্পল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপর যেটা করলাম বা ইউপিজি যেটা আল্ট্রা পভার্টি গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ওগুলোতে কিন্তু এত এনগেজমেন্ট এর ইস্যু ছিল না এবং যেহেতু দরকারও ওটা নাই। একটা প্রতিষ্ঠানের সাথে রাইট, তাদের রাইট। তাদের প্রোগ্রাম নেই। আচ্ছা ফারাহ, আমরা তো আচ্ছা ইমপ্যাক্ট রিপোর্টটা করছি। হোপফুলি সেটা থেকে আমাদের অনেক লার্নিং আসবে এবং আমরা আমাদের রিসার্চটা আরো আমাদের বিআইজিটির ওভারঅল ইমপ্যাক্ট আরেকভাবে জোরদার করা যায়। আমরা এতজন কাজ কাজ করছি আমাদের কাজটা যেন আম কাজে লাগে মানুষের সেটা আমরা চেষ্টা করব। একটা শেষ কথা জানতে ইচ্ছা করছে আমার। এটা যদি আবার করতে হয়, would you do anything differently? BIGT impact যদি আবার বলা হয়
আহ, করতে? আমার মনে হয় যে এই কাজগুলো করার সময় আমাদের যে কেসেস গুলা করার সময় একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এই যে আল্ট্রা পভার্টি গ্রাজুয়েশন প্রোগ্রাম বলেন, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলেন বা স্টেট অফ গভর্নেন্স বলেন বা অন্য যেগুলো কাউন্টারিং ব্যাকলাশ এতগুলো কাজ যে করা হলো এগুলো বিশেষ করে স্টেট অফ গভর্নেন্স আর আল্ট্রা গ্রাজুয়েশন প্রোগ্রামের এগুলো থেকে অসংখ্য পেপার বের হয়েছে এবং বড় বড় জার্নালে পাবলিশড হয়েছে। এগুলো কিন্তু কোনো ডকুমেন্টেশন ছিল না শুরুতে। আমরা গিয়ে জিজ্ঞেস যেটা রাখা করেছি। হয় নাই আমাদের, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এই জিনিসগুলো ওটা করার আগে আমি এনশিওর করব যে আচ্ছা I do that. সো একটা অর্গানাইজেশনের জন্য আসলে ডকুমেন্টেশন খুব ইম্পোর্টেন্ট। অনেক সময় আমরা এটা কাজ করে যাই কাজের মতন করে। হুম। কিন্তু ডকুমেন্টেশনটাও যে একটা পার্ট এবং অনেক সময় বোঝা যায় না যে আচ্ছা এই ডকুমেন্টেশনটা কেন করব, কেন লাগবে। কিন্তু একসময় গিয়ে এটা ইট তো পেইজ অফ। আমরা যে কাজ করছি এটা বেটার ডকুমেন্টেশন ডেটা রাইট, আমাদের রাখা প্রয়োজন, রাইট, যাতে ভবিষ্যতে আবার আমরা ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন করতে গেলে রাইট। অ্যান্ড সো সেগুলো দ্যাট উই খুঁজে ক্যান পাই। অলসো রিফ্লেক্ট অন আওয়ার ওয়ার্ক আসলে। হ্যাঁ, এটাই। হ্যাঁ, ঠিকভাবে এফেক্টিভলি। আর মেথড যেন আমরা আরো ইউজ করতে পারি। আমরা তো এখন একটা স্পেসিফিক রাইট। মেথড ইউজ করলাম, অন্যান্য স্পেসিফিক। থ্যাংক ইউ সো মাচ ফারা। আই লার্নড আ লট। থ্যাংক ইউ। অ্যান্ড হোপফুলি এই রিপোর্টটা তো শীঘ্রই বের হবে। আমাদের পিএইচডি রিফ্লেকশনস এ কিছুটা জি, সামারাইজ করে সামারাইজ আমাদের ভার্সন। থিওরি অফ চেঞ্জটা দেখেছি আমি, কিন্তু ফুল রিপোর্টটা লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। থ্যাংক ইউ। অ্যান্ড হোপফুলি আরো আরো ইন্টারেস্টিং কাজ মেলা থেকে আমরা দেখব। Thank you. Thank you for having me here. I enjoyed to have this conversation with you. থ্যাংক ইউ।